পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরা নাম। কৃষ্ণ ভাবনা সম্পর্কে শ্রী চৈতন্যদেব বহু বছর আগে এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। হঠাৎ করে আজকে এই কৃষ্ণ ভাবনা বা শ্রী চৈতন্যদেবের কথা কেন বলছি, তার একটাই কারণ, আজকে চলে এসেছি ভাগীরথী নদীর পূর্ব পাড়ে অবস্থিত এবং শ্রী চৈতন্যদেবের জন্ম ও লীলাভূমি মায়াপুরে। এই মায়াপুরে রয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তার মানে ইসকনের বিশ্ব সদর দপ্তর। সেটা ছাড়াও আপনারা হয়তো সবাই জানেন যে এখানে ইসকনে সুন্দর থাকবার ব্যবস্থা রয়েছে, সেটা ছাড়াও এখানে অনেক কিছু দেখবার জায়গা রয়েছে। আর তার সাথে সাথে এই জায়গাটা শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন কৃষ্ণ প্রেমকে অনুসরণ করতে করতে। তাহলে আজকে এখানে আমরা কিভাবে এলাম, এখানে কোথায় থাকছি, সেইখানে বুকিং করার কি পদ্ধতি এবং বাকি সমস্ত ডিটেলস দেখবার জন্য চোখ রাখুন আমার এই ব্লগে। নমস্কার, আমি সহেলি, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই ছন্দছাড়া ট্রাভেল ব্লগের আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তাহলে একটু দেরি করছি না, শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। মার্চ মাসের একটা সুন্দর শনিবারের সকালে আমরা যাত্রা শুরু করেছি মায়াপুরের উদ্দেশ্যে। এয়ারপোর্টের পাশে যে গুরুদুয়ারাটা রয়েছে তার পাশে যেখানে থেকে সমস্ত বাসগুলো ছাড়ে দূরপাল্লার, সেখানেই কিন্তু আসবে WBTCর কলকাতা টু মায়াপুরগামী বাস। স্প্ল্যানেড থেকে সকালবেলায় 3টে পরপর বাস ছাড়ে মায়াপুরের উদ্দেশ্যে। 3টেই হলো WBTCর। প্রথম বাসটা 6:15 যেটা নন এসি, এবং তারপরে দুটো হচ্ছে এসি, যথাক্রমে 7টা এবং 7:30টা। WBTCর নন এসি বাস যেটা 6:15 স্প্ল্যানেড থেকে ছেড়ে এয়ারপোর্টে এসে পৌঁছানোর কথা 7টা, সেটা করেই আমরা আজকে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। বাসটা এয়ারপোর্টে এসে পৌঁছালো 10-15 মিনিট লেট করে। তার কারণটা ওঠার পরেই বুঝতে পারলাম যে এটা প্রায় সমস্ত জায়গাতেই স্টপেজ দিতে দিতে যায়। সুন্দর ওয়েদারে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগরের এই সরকারবাবু হোটেলে এই বাসটা 15 মিনিট মতন দাঁড়ায় খাওয়া দাওয়া করার জন্য। কথা প্রসঙ্গে বলে রাখি, এই বাসের টিকিটের ভাড়া হচ্ছে 90 টাকার মতন। আর আপনারা যদি এসি বাস ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের পড়বে 225 টাকার আশপাশে। আমি রেড বাসের অ্যাপ থেকে টিকিটটা কেটেছি, তবে আপনারা চাইলে WBTCর নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু টিকিটটা কাটতে পারেন। কন্ট্রাক্টর দাদা খুব ভালো ছিলেন, ওনার সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে গেল। তবে হ্যাঁ, আপনারা যদি মায়াপুরের ইসকনে থাকার কথা ভাবেন তাহলে এই WBTCর বাসগুলোর মতো ভালো অপশান কিন্তু আর হয় না। তার কারণ এটা একদম মায়াপুরের ইসকনের ভেতরে কিন্তু ঢুকে যায়। এবারে দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে গেছি একদম ইসকনের ভেতরে, এবং এর পাশ দিয়েই রয়েছে সমস্ত ভবনগুলো। আমাদের আজকে বুকিং রয়েছে যশোদ্যান ভবনে, সেটার একদম পাশে বাসটা দাঁড়িয়েছে। 10:40 পৌঁছানোর কথা বাসটা, সেক্ষেত্রে 20 মিনিট লেট করে ঠিক 11টাতে আমরা পৌঁছেছি। একদম পাশেই রয়েছে যশোদ্যান ভবন। আমরা সোজা চলে এলাম এখানকার রিসেপশনে। যশোদ্যান ভবনে চেক ইন এবং চেক আউট টাইম দুটোই হচ্ছে সকাল 9টা। এবার এই কোচ ভবন, যশোদ্যান ভবন, গদা ভবন সব কিছু কিন্তু আপনারা বুক করতে পারবেন visitmayapur.com এর সাইট থেকে। আমিও ওখান থেকেই বুকিং করেছি। চেক ইনের ফর্মালিটি একদম স্মুথ, তাড়াতাড়ি হয়ে গেল। আর রিসেপশন থেকেই এই দাদা আমাদের এখন আমাদের রুমে নিয়ে যাচ্ছেন। পৌঁছে গেছি যশোদ্যান ভবনের যে 3rd ফ্লোরে। আমাদের আজকে একটা যে রুম ছিল সেই রুমটা হচ্ছে, এটা আমাদের পড়েছে মোটামুটি 2400 টাকার আশেপাশে। এখানে দুটো বেড রয়েছে, বলা ছিল দুটো ডাবল বেড, কিন্তু সাইজের তুলনামূলক যেন মনে হচ্ছে বেড দুটো একটু ছোট। তবু ঘরটা নিয়ে কিছু বলার নেই, খুবই সুন্দর। এখানে এই যেরকম দেখাচ্ছি দুটো বেড রয়েছে, এখানে মাথার কাছে আবার গীতা রাখা আছে। তারপরে এখানে জলটা কিন্তু সিল কেটে দেওয়া হলো, মানে এই বোতলটা সিল কেটে আমাদের সামনে জলটা দেওয়া হয়েছে। আর তাছাড়া রুমে তো দেখতেই পাচ্ছেন এটা এয়ার কন্ডিশন রুম, আর তার সাথে সাথে এখানে জল গরম করার জন্য একটা কেটল দেওয়া আছে, এবং তার সাথে সাথে এই যে এখানে এক্সট্রা বালিশ, তার সাথে সাথে ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর এবং দেওয়া আছে তোয়ালে। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এখানকার ওয়াশরুমটা খুবই সুন্দর।
বাথরুমটা তো ভীষণ ঝাঁচকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে 24/7 গরম জলের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, যেহেতু হয়তো এখানে অনেক বয়স্ক মানুষজন আসেন, দেখলাম একটা ছোট টুলও রাখা আছে, হয়তো বসে স্নান টান করার জন্য সেটা রাখা রয়েছে। এবারে এটা হচ্ছে আমাদের রুমের ঠিক পাশের রুমটাই। এটা একটা 4 বেডেড রুম এবং এটা অনেকটা বড়। এই যশোদ্যান ভবনে কিন্তু প্রচুর ক্যাটাগরির রুম রয়েছে এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। আমাদের রুমের জানলা থেকে সুন্দরভাবে বেদিক প্ল্যানেটোরিয়ামের যে ডোমটা তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এবারে বেরিয়ে ভাবলাম আশপাশে কীরকম কী রুম আছে একটু দেখে আসি। আমাদের রুমের আশপাশে প্রতিটা রুমই আমি দেখছিলাম একদম রেডি হয়ে আছে, কারণ লোকজন কিন্তু এখন সব ঢুকছেন। আর এই যে সুন্দর একটা পেন্টিং করা আছে, এটা কিন্তু সত্যি দেখবার মতন। প্রত্যেকটা ফ্লোর কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে সিঁড়ি তো রয়েছেই, তার সাথে সাথে লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে চেক ইনের সময় একটা জিনিস খেয়াল করলাম যে এখানকার ব্যবস্থা কিন্তু খুব সিস্টেমেটিক, মানে কাউকে কিন্তু রিসেপশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না যে রুম কখন রেডি হবে। মায়াপুর ইস্কনে যে বিভিন্ন ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু নানা রকম ক্যাটাগরি রুম রয়েছে। আপনারা যেরকম বললাম ভিজিট মায়াপুরের সাইট থেকে সেই রুমগুলোর ছবি দেখে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো রুম সিলেক্ট করতে পারেন। ইভেন কালকে আমাদের এখান থেকে ফোনও করা হয়েছিল যে আপনাদের কালকে বুকিং আছে, আপনারা কটার সময় আসছেন। তো এই সমস্ত জিনিস তো খুবই ভালো। আর আমরা যে রুমটাতে রয়েছি সেখানে কিন্তু 4 জন থাকা যাবে। 2টো বেড দেখালাম, তার সাথে সাথে বেডের নিচে কিন্তু 2টো এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে। আমাদের রুমের পাশেই দেখলাম রয়েছে মায়াপুরের ব্রডকাস্ট ডিপার্টমেন্ট, যেখান থেকে সমস্ত ফটোগ্রাফি এবং অনলাইন ব্রডকাস্টিং সেগুলো কিন্তু হয়ে থাকে। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখালাম, এবারে রুমে যাই। সকাল 6টাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এয়ারপোর্টে বাস ছিল শিডিউল টাইম সকাল 7টা নাগাদ। বাস একটু লেট করেছে, প্রথমে 15 মিনিট, তারপরে যাই হোক মাঝখানেও বাসটা প্রায় প্রত্যেকটা জায়গায় স্টপেজ দিয়েছে। তো তবুও মোটামুটি এখানকার অ্যাকচুয়াল টাইম হচ্ছে সকাল 10টা 40 পৌঁছানোর কথা, কিন্তু সেই সময়টা মোটামুটি মেনটেন করে 11টায় আমরা পৌঁছে গেছি। এবং বাসটা সব থেকে ভালো হচ্ছে এটা কিন্তু একদম মায়াপুর ইস্কনের মধ্যে, মানে যেখানে সব ভবনগুলো রয়েছে পাশাপাশি ওখানেই নামায়। তো আপনারা যদি এখানে থাকেন তার জন্য কিন্তু এই ডব্লিউপিটিসির বাসটা কিন্তু বেস্ট। যাই হোক আমরা আসলাম, এসে যিনি আমাদের এসকর্ট করে নিচ থেকে উপরে নিয়ে এলেন উনি দেখালেন যে এখানে একটা গিফটের পাউচ দেওয়া হয়েছে, যথারীতি সব জায়গায় যেরকম দেওয়া হয়। এই যে ডেন্টাল কিট রয়েছে, তার সাথে সাথে এখানে আবার দেখলাম ভিকো বাজিরাদান্তি দেওয়া হয়েছে, আরও যেরকম থাকে সাবান শ্যাম্পু সব কিছু রয়েছে। এইবারে সব থেকে বড় কথা হচ্ছে খাওয়া দাওয়ার প্রসঙ্গে। এই যে দেখা যাচ্ছে এই যে কুপনটা, এই যশোদ্যান ভবনের যে লাঞ্চের কুপন, সেটা কিন্তু 150 টাকা করে পার হেড এবং 1টা থেকে 2টো টাইমিং, এবং আমাদের বলে দেওয়া হয়েছে 1টার একটু আগে যেতে, না হলে কিন্তু লাইন হবে। এবার এই কুপনটা কিন্তু খুবই লিমিটেড আমি যা দেখলাম, কারণ আমি 11টার সময় এসে চেক ইন করলাম, তখন ফর্মালিটি কমপ্লিট করছিলাম, তখনই ওনারা বলছিলেন কিন্তু যে কুপন প্রায় শেষ, মানে আমার পেছনে যারা দাঁড়িয়েছিলেন তাদের জন্য মানে কুপন অলরেডি মানে আর দেওয়া যাবে না। তো যাই হোক এখন আমরা রুমে এসেছি। রুমে এসে রুমটা তো আপনাদেরকে দেখালাম কীরকম। রুমে আসার পরে এবারে এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা যাব হচ্ছে খেতে। আমাদের যেহেতু বলা হয়েছিল 1টার কিছুটা আগেই পৌঁছে যেতে, আমরা 1:45 নাগাদ পৌঁছে গিয়ে দেখলাম যে অলরেডি বেশ মানুষজন চলে এসেছেন এবং আমাদের বলা হলো এক্ষুনি খাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করা হবে। অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের পাশ দিয়ে সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেল এবং লাইনের বাঁদিকেই রয়েছে জুতো রাখার জায়গা। প্রত্যেকে এখানে জুতো রেখে আমরা সকলে রেস্টুরেন্টে ঢুকবো। খাওয়ার এখানেও দেখলাম খুব সুন্দর ব্যবস্থা। আপনাদের ফ্যামিলিতে যেরকম হেড কাউন্ট থাকবে, মানে কারোর ধরুন 6 জন 4 জন 3 জন যেরকম থাকবে, ওনারাই সেই হিসাবে টেবিল অ্যালট করে দিচ্ছেন। এবং তার সাথে সাথেই চলে এলো আমাদের থালি। আজকে আমাদের থালিতে রয়েছে ভাত, রুটি, বেগুনি, স্যালাড, ডাল, 3 রকমের সবজির মধ্যে একটা আলুর দম, পনির আর একটা মিক্সড ভেজ, তার সাথে সাথে চাটনি, পায়েস এবং মিষ্টি দই। এই ভাত এবং রুটি কিন্তু আবার করে রিপিট করা হচ্ছে। প্রত্যেকটা ভবনে কিন্তু এইরকম আলাদা আলাদা খাওয়ার জায়গা বা রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে কুপন কেটে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। খেয়ে দিয়ে বেরিয়ে দেখলাম এইরকম একটা বড় লাইন পড়েছে, তাই 1টা থেকে 2টো এই স্লটে হয়তো আরও 2-1টা ব্যাচ বসবে।
যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন প্রসাদের মেনু রয়েছে এবং এখানে শুধু লাঞ্চ এবং ডিনার নয়, সকালে কিন্তু ব্রেকফাস্টও পাওয়া যায়। সেই ব্রেকফাস্টের মেনুটাও আপনাদের খানিকটা দেখিয়ে দিলাম। এই যে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবারে। ইসকনের ভেতরে কিন্তু বাইরের টোটো অ্যালাউড নয়। তো এখানকার নিজস্ব যে টোটো সার্ভিস আছে সেখানে আপনি একটা ভবন থেকে অন্য ভবন বা মন্দির এর মধ্যে কিন্তু যাতায়াত করতে পারেন। তার কারণ হচ্ছে অনেকেই বয়স্ক মানুষ থাকেন। তো এই টোটোগুলোর ভাড়া রয়েছে 10 টাকা করে। আমরা এখন চলে এলাম আমাদের যশোদ্যান ভবন থেকে এই চন্দ্রোদয় মন্দিরের দিকে, কারণ আমরা এখন দেখব হচ্ছে সন্ধ্যারতি। আর এই ইসকনের সব থেকে বড় আকর্ষণ এই যে বেদিক প্ল্যানেটোরিয়াম বা কৃষ্ণ মন্দির যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি। তবুও সকালে আধ ঘন্টা আর বিকেলে আধ ঘন্টা এটা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের দেখবার জন্য। 50 টাকা করে টিকিট। এই বেদিক প্ল্যানেটোরিয়ামের নির্মাণ কার্য ইনারা বলছেন শেষ হবে অ্যারাউন্ড 2027-এ। যাই হোক, এখন শুনলাম ভেতরে দেখার মতন সেরকম কিছু নেই, তাই আর ভেতরে ঢুকলাম না, কারণ আমরা মেনলি এসছি সন্ধেবেলায় আরতি দেখব বলে। এবারে এখানে ভোরবেলা থেকে শুরু করে সন্ধেবেলা পর্যন্ত অনেকগুলো টাইমে আরতি হয়। আমরা আজকে 6টার আরতিটা দেখব এবং এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল, ব্যাগ, পার্স কোনো কিছু অ্যালাউড নয়। তার জন্য কিন্তু পাশে একটা কাউন্টার আছে, সেখানে আপনারা রেখে এখানে ঢুকতে পারেন। মায়াপুরে কিন্তু বেশ কিছু সাইট সিনও রয়েছে, যেমন বল্লাল সেনের ঢিপি, বেশ কিছু মন্দির, এবং এই সব কিছু কভার করতে আপনার কিন্তু 2-2.5 ঘন্টা সময় লাগবে। তবে এবারে এসেছি মাত্র একদিনের জন্য, তাও আবার সাথে বাবা মা আছেন আর মায়ের বেশ পায়ে ব্যথা, তাই এদিক ওদিক বেশি ঘোরাঘুরি না করে ভেবেছি এই ইসকনের মধ্যেই সুন্দর করে সময়টা কাটাবো। এখনও 6টা বাজতে বেশ অনেকক্ষণ দেরি আছে, তাই ভাবলাম গোশালা থেকে একবার ঘুরে আসি। আর এই যে আপনাদেরকে বলছিলাম যে মন্দিরে ঢোকার সময় কোনো রকম মোবাইল, পার্স কিছু অ্যালাউড নয়, সেই জন্য কিন্তু সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কাউন্টার করা আছে। এই কাউন্টারে কিন্তু আপনারা সমস্ত কিছু জমা দিয়ে টোকেন নিয়ে তারপরেই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। ভাবছিলাম এই চন্দ্রোদয় মন্দির থেকে গোশালার দিকে যাওয়ার জন্য একটা টোটো করব, কারণ টোটোতে বললাম যেরকম 10 টাকা ভাড়া। হঠাৎই চোখে পড়লো এই বিশাল দুটো গরুর দিকে, এবং তার পেছনে তাকাতেই দেখলাম এটা একটা মডার্ন গরুর গাড়ি, এবং সবাই এই গরুর গাড়িতে উঠছেন, কারণ গোশালা যাওয়ার জন্য এটা কিন্তু 10 টাকা করে ভাড়াই নিচ্ছে, মানে সেম ভাড়া টোটোর মতন। আমরাও একটা ফাঁকা এরকম গাড়ি দেখে উঠে পড়লাম। এখন চলেছি গোশালার দিকে, এবং গোশালা দেখা হয়ে গেলে আবার হয় এই গরুর গাড়ি অথবা টোটো করেই ফেরত আসবো চন্দ্রোদয় মন্দিরের দিকে। ভগবান কৃষ্ণকে আমরা গোপাল বা গোবিন্দ নামেই জানি, যার অর্থ তিনি গরুর রক্ষক এবং পালনকর্তা। তাই সমস্ত ইসকন মন্দিরেই একটি গোশালা অবশ্যই থাকে, যেখানে গরুদের যত্ন, সেবা এবং সুরক্ষা দেওয়া হয়। তবে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছিলেন কীর্তন, নাম সংকীর্তন আর ভক্তির মাধ্যমেই ভগবানের কাছে পৌঁছানো যায়, আর সেই শিক্ষাই আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো জ্বালায়। আর সেই জন্যই বোধহয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, যেখানে ভক্তি, শান্তি আর ভালোবাসা একসাথে মিশে আছে। এখানে কিন্তু গো সেবা করার একটা ব্যবস্থা রয়েছে। তার মানে আপনারা যদি এখান থেকে কোনো খাবার কিনে নিজের হাতে এখানে খাওয়াতে চান গরুদেরকে, সেটাও পসিবল। এবং তার সাথে সাথে যদি আপনারা একটা গোটা দিনের বা একটা গোটা মাসের, গোটা বছরেরও গো সেবা করতে চান, সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা প্যাকেজ অ্যাভেলেবেল আছে। আর হিন্দু ধর্মে কিন্তু এটা মানা হয় যে গরুর সেবার মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।
গোশালাতে ঢোকার ঠিক মুখেই দেখলাম বেশ অনেক কটা দোকান রয়েছে, যেখানে মেনলি বিভিন্ন রকমের দুগ্ধজাত জিনিস বিক্রি হচ্ছে, যেমন ধরুন ঘি, দই, এবং এখান থেকে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। আর অনেকে দেখলাম বসে বসে সেই নবদ্বীপের বিখ্যাত যে লাল দই সেটা খাচ্ছেন। ফেরার পথে আর গরুর গাড়ি নয়, একটা টোটো পেয়ে গেলাম। সেই টোটো করেই কিন্তু আমরা এখন যাচ্ছি মূল মন্দিরের কাছে, যেখানে আমরা এখন দেখব হচ্ছে সন্ধ্যারতি। এই যে ডান দিকে যে কটেজগুলো দেখা যাচ্ছে, শুনলাম এখানে খুব কম টাকা, মানে মাত্র 300-400 টাকার মধ্যেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই মায়াপুরের ইস্কন কিন্তু প্রায় 600 একরেরও বেশি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তাই এর মধ্যে সত্যিকারে বলছি যে বয়স্ক মানুষের পক্ষে হেঁটে পুরোটা দেখা খুবই কষ্টকর। তো আমরা সেই জন্য সবসময় একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য টোটো ভাড়া করছি। ফিরে এসে সন্ধ্যারতি দেখার পর মনটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ঘণ্টা, কীর্তন আর ভক্তির সেই মুহূর্তগুলো সত্যি মনকে ছুঁয়ে গেল। আর এখানে এসে মনে হলো সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে একটা গভীর শান্তি আর আনন্দ। এই ইস্কনের ভেতরে খুব বেশি ফেস ক্যাম ভিডিও আমি করতে পারিনি, তার কারণ প্রত্যেকটা জায়গারই নিজস্ব কিছু নিয়ম থাকে আর কিছু সিদ্ধান্ত নিজের মন থেকেও নিতে হয়। তবে ইস্কনের ভেতরের পরিবেশটা যেন একটা অদ্ভুত সুন্দর। চারিদিকে শুধু কৃষ্ণ নামের কীর্তন, কেউ গাইছেন, কেউ নাচছেন, সবাই যেন ভক্তিতে ডুবে আছেন। মৃদঙ্গের তালে, করতালের শব্দে আর হরে কৃষ্ণ ধ্বনিতে পুরো পরিবেশটাই এক অপার আনন্দে ভরে উঠেছে। এখানে এসে তাই মনে হচ্ছে যে কৃষ্ণপ্রেম যেন বাতাসের মধ্যেই মিশে আছে। রাত্রিবেলা এই ইস্কনের ভেতরের পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, কারণ চারিদিকে আলো জ্বলে উঠেছে। এখানে এসে দেখছিলাম যে মহিলারা খুব সুন্দর একটা পোশাক পরে ঘুরছেন, এবং সেটার নাম জানতে পারলাম গোপী ড্রেস। তো এখানে চারিদিকে দোকানগুলোতে দেখলাম সেই গোপী ড্রেস ঝোলানো রয়েছে। তো ভাবলাম খুব বেশি দাম না হলে একটা আমিও কিনবো। ড্রেসটা একদম বলতে পারেন সেই ঘাগরার মতন। তো এই ঘাগরা এবং তার সাথে ওড়না সব কিছু মিলিয়ে এটার দাম শুরু হচ্ছে 500 টাকা থেকে। তো আমি ভাবলাম এটা তো আর রোজ রোজ পরা হবে না, তাই বেসিক 500 টাকা দামেরই একটা কিনে ফেলি। মায়াপুর ইস্কনের মেন গেট থেকে বেরিয়েই রয়েছে অনেক চায়ের দোকান, প্লাস অনেক কিছু কেনাকাটি করার দোকান, এবং তার ঠিক সামনে দিয়ে এগিয়ে গেলেই রয়েছে খাওয়া দাওয়া করারও দোকান। সকাল থেকেই অনেককে দেখছিলাম মাথায় তিলক কেটে ঘুরছেন। আমারও ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু সারাদিনে কোথাও খুঁজে পাইনি। সন্ধেবেলায় সেই ইচ্ছাও পূরণ হয়ে গেল। মায়াপুরে মেন গেট থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, এবং সেখান থেকে আরও এগিয়ে গেলে আমরা সোশ্যাল মিডিয়াতে সেই যে ভাইরাল মাসির বিরিয়ানি এবং আরও যে বিরিয়ানির দোকানগুলো দেখে থাকি, যেখানে কিনা সম্পূর্ণ ভেজ বিরিয়ানি এবং আরও কিছু খাবার দাবার পাওয়া যায়, সেখানে চলে এলাম। সত্যি কথা বলতে বিরিয়ানি খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তবে ভাবলাম 50 টাকার একটা হাফ প্লেট নিয়ে ট্রাই করি, তাই খাবার কিনে চলে এলাম এই যশোদ্যান ভবনে। আমরা আরতি দেখে তারপরে একটু বাইরে ঘোরাফেরা করে খাবার টাবার নিয়ে তারপরে আবার চলে এসেছি রুমে। এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। তারপরে আবার একটু নিচে যাব, নিচে গার্ডেন খুব সাজানো গোছানো। প্রথমত হচ্ছে এই ড্রেসটাকে বলা হয় গোপী ড্রেস। তো এখানে সবাই কিনেছে, সবাই পরছে, আমারও ইচ্ছে হলো আমি একটা কিনে পরি, তাই এই যে কিনলাম। আর সেটা কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম। 1972-তে এসি স্বামী ভক্তি বেদান্ত প্রভুপাদ এই যে ইস্কনটা এখানে প্রতিষ্ঠা করেন। তখন এটা অবশ্য অনেকটা ছোট ছিল, এবং ওনার একটা স্বপ্ন ছিল যে এই জায়গাটার সাথে শুধু স্থলপথে নয়, জলপথে এবং বিমানপথেও, মানে আকাশপথেও হচ্ছে এই জায়গাটা সবার সাথে, মানে সব জায়গার সাথে কানেক্টেড থাকবে। তো সেই স্বপ্নটা অনেক ক্ষেত্রে পূর্ণ হয়েছে, অনেক ক্ষেত্রে পূর্ণ হয়নি।
তো আলটিমেটলি এটা এখন কিন্তু যেরকম বলেছি আপনাদের, এটা কিন্তু একটা পুরো মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে একটা ওনাদের হচ্ছে মেন সেন্টার ইসকনের। রুমে চলে এসেছি, এবারে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে টুক করে ঘুমিয়ে পড়বো। আর এই হচ্ছে মায়াপুরের সেই ফেমাস ভেজ বিরিয়ানি। এর মধ্যে দেখলাম রয়েছে সয়াবিন এবং পনির এবং তার সাথে সাথে আলু। খেতে খুব একটা খারাপ নয়, মানে একবার এসে এইরকম টেস্ট করার জন্য যথেষ্ট ভালো। মাত্র একটা দিনের জন্য এসেছিলাম, আর আজকের দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কালকে সকালে ফিরে যেতে হবে, সকাল 8টার বাস অলরেডি বুক করা আছে। এখানে এমনিতেও হচ্ছে চেক আউট টাইম সকাল 9টা, তো 8টা একদম আমাদের ইয়াশোদ্যান ভবনের সামনে থেকে বাস ছাড়বে। কালকে সকালে যেখানে বাসটা নামিয়েছিল ঠিক সেইখানেই দেখলাম অলরেডি 7:30টার মধ্যে বাস চলে এসেছে। তো আমরাও 7:45টার মধ্যে চলে গিয়ে বাসে উঠে পড়লাম। আজকে আমরা ফেরার বাস করেছি সকাল 8টায়, কারণ বাকি সমস্ত বাস কিন্তু দুপুর 2টোর পরে। এখন আমাদের বুকিং রয়েছে এসি বাস। এবার এসি বাসের একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু মাঝখানে কৃষ্ণনগর ছাড়া আর বারাসাতের মধ্যে অন্য কোথাও কিন্তু দাঁড়াবে না। তো যাই হোক, বাস স্টার্ট করে দিল। এসি বাসের ভাড়া পড়ছে 225 টাকা, আর এছাড়াও দুপুর 3টের পর থেকে কিন্তু আরও 3টে ডাব্লিউবিটিসির বাস রয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবসময় যেরকম বলি একই কথা বলছি, আমার এই চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনারা সময় মতো পেয়ে যাবেন। আর ছন্দছাড়া পেজটা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও আছে, সেটাকেও ফলো করে দিলে খুব খুশি হব। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন, কোয়েরিজ বা কোনো অভিজ্ঞতা থেকে থাকে যেটা আপনারা শেয়ার করতে চান, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, সবসময় বলি। আর সকলে খুব ভালো থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সকলের ওপর থাকুক। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।